আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আখির। আজকে আমরা খুব প্রচলিত একটা দুর্ঘটনা নিয়ে কথা বলবো। ধরুন আপনি রাস্তা বা পার্কে হাঁটছেন, হঠাৎ করে কোথাও থেকে হুড় করে কয়েকটা কুকুর চলে আসলো। এদের মধ্যে না হোক এরকম ঘটনা আমি চাই, কিন্তু হঠাৎ করে কোনো একটা পাগলা কুকুর আপনাকে কামড়ে বসলো। এখন আপনি কি করবেন? আমরা সবাই জানি কুকুরে কামড়ালে র্যাবিসে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে, এবং বাংলাতে আমরা একটা রোগের নাম জানি জলাতঙ্ক রোগ। এটাও হবার সম্ভাবনা থাকে যদি ওই প্রাণী বা ওই কুকুর আগে থেকেই র্যাবিস ভাইরাসে আক্রান্ত থাকে। যেহেতু আপনি জানেন না যে আপনাকে কামড়ানো সেই কুকুরটি আগে থেকে র্যাবিসে আক্রান্ত কিনা, আপনি কিন্তু ভয় পাবেন, এবং আপনি সাথে সাথেই বা একটু পরে বা 2-1 দিন পরে হলেও আপনি কিন্তু ভয়ে ডাক্তারের শরণাপন্ন হবেনই বা আশেপাশে নিকটস্থ কোনো স্বাস্থ্য কেন্দ্রে যাবেন, তাই না? কিন্তু এখন আমি যেটা বলতে চাই, এই স্বাস্থ্য কেন্দ্রে যাবার আগেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় করার থাকে, বা আপনাকে কামড়ানোর সাথে সাথেই বেশ কিছু বিষয় থাকে যেটি করলে আপনার 70% রোগের ঝুঁকি কমে যাবে। আজকে আমি আপনাদেরকে এই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে 70% ঝুঁকি কমিয়ে ফেলতে পারেন সেটাই বলবো। এখন প্রথমে আমাদেরকে জানতে হবে কোন কোন প্রাণী এরকম কামড়ালে আপনার র্যাবিস ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে বা জলাতঙ্ক রোগ হবার সম্ভাবনা থাকে, তাই না? ধরুন আপনি বাড়িতে একটা খরগোশ পোষেন, হঠাৎ করে খরগোশ আপনার হাতে বা পায়ে কোথাও কামড়ে বসলো, বা আপনি আপনার ছোট ভাই বা কারোর সাথে মারামারি করতে করতে হঠাৎ করে সেও কামড়ে বসলো, তাহলে এদের ক্ষেত্রেও কি আপনার এরকম র্যাবিস ভ্যাকসিন নেবার বা র্যাবিস আক্রান্ত হবার সম্ভাবনা থাকছে কিনা? এই 2-4 দিন আগেই আমি একটা রোগী পেলাম, তার পোষা একটা খরগোশ তাকে কামড়িয়েছে, এবং সে কোথাও শুনেছে যে এটা কামড়ালে র্যাবিস আক্রান্ত হবার সম্ভাবনা থাকে, এবং সে ভয়ে স্বাস্থ্যকেন্দ্রে চলে আসছে, এবং সে মোটামুটি আগ্রহী ভ্যাকসিন নেবার, এবং কোনোভাবেই আমি তাকে নিশ্চিত করতে পারছিলাম না যে না, এক্ষেত্রে ঝুঁকি নেই। যা হোক, গল্প বলতে বলতে আমি বলেই দিয়েছি যে খরগোশে কামড়ালে কিন্তু র্যাবিসে আক্রান্ত হবার সম্ভাবনা থাকছে না। তাহলে আমি একবারে বলে ফেলি কোন প্রাণীগুলো কামড়ালে র্যাবিস আক্রান্ত হবার সম্ভাবনা থাকে আর কোন প্রাণী কামড়ালে এই ভয়টা নেই। আচ্ছা, প্রথমে আমরা চিন্তা করি কুকুর। আমাদের পরিচিত প্রাণীদের মধ্যে কুকুর, বিড়াল, শেয়াল, এবং দিয়ে যদি মনে করি বানর, বেজি এবং বাদুড়। এই প্রাণীগুলো কামড়ালে আপনার র্যাবিস আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। এবং যদি আপনার কোনো কারণে কাঠবিড়ালি, গুইসাপ, মানুষ, ইঁদুর এবং খরগোশ কামড়ায়, সেক্ষেত্রে কিন্তু র্যাবিস আক্রান্তের কোনো ভয় থাকছে না। তাহলে ওগুলোর ক্ষেত্রে কিন্তু এত দুশ্চিন্তা করার কারণ নেই। তবে সেগুলোর ক্ষত যদি ইনফেক্টেড হয়ে থাকে বা ক্ষত যদি খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যেতে হবে এবং পরামর্শ নিতে হবে। তাত্ত্বিকভাবে আমি অনেক কথাই বললাম, কোন কোন প্রাণী কামড়ালে র্যাবিস ছড়াবে, কোন কোন প্রাণী কামড়ালে এই ঝুঁকি নেই। তবে বাস্তবে ঘটনা ভিন্ন। বাস্তবে দেখা যায় যাদের র্যাবিস হয়েছে এর আগে, এদের মধ্যে 95% আক্রান্ত হয়েছেন কুকুর দ্বারা। তার মানে কুকুরে কামড়ালেই র্যাবিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে সবচেয়ে বেশি। আচ্ছা, ধরুন আপনাকে কুকুর কামড়ালো, এরপরে কিভাবে বুঝবেন বা কতদিনের মধ্যে আপনি বুঝবেন যে আসলে আপনি র্যাবিসে আক্রান্ত হয়েছেন কি না, এবং কতদিন পর্যন্ত আসলে আপনি এই সিমটমসের জন্য অপেক্ষা করতে পারবেন? আচ্ছা, আপনাকে এই সিমটমস প্রকাশ পেতে হলে 5 দিন থেকে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, যদি আদৌ আপনাকে র্যাবিড অ্যানিমেল বা র্যাবিড আক্রান্ত কুকুর কামড়িয়ে থাকে। এখন কি কি উপসর্গ দেখে আপনি বুঝবেন যে আসলে আপনি র্যাবিসে আক্রান্ত হয়েছেন? সাধারণত এই র্যাবিস ভাইরাস এটা আমাদের নার্ভাস সিস্টেমকে আক্রান্ত করে। যেহেতু বাইরে থেকে একটা কামড়াচ্ছে, তাহলে ধরুন আপনার হাতে কামড়ালো, এই হাতে কামড়ালে এটা নার্ভাস সিস্টেমে যাবার ঝুঁকি বেশি নাকি মাথায় কামড়ালে? যেহেতু আপনার মাথাটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছে, তাহলে এখানে কামড়ালে দ্রুত
এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম দিয়ে দ্রুত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যাবে। কিন্তু আপনার পায়েতে কামড়ালো বা আপনার হাতে কামড়ালো, সেক্ষেত্রে কিন্তু একটু পেরিফেরাল নার্ভাস সিস্টেম দিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেতে একটু সময় লাগে। সো এই যে সিমটমস কতদিন পরে প্রকাশ পাবে বা কিভাবে প্রকাশ পাবে, এটা কিন্তু কোথায় কামড়াচ্ছে, কত তীব্রভাবে কামড়িয়েছে তার উপরও নির্ভর করবে, তাই না? আচ্ছা, এবারে আমি কথা বলবো যে কিভাবে আপনি বুঝবেন। যেমন যদি কেউ র্যাবিসে আক্রান্ত হয়ে থাকে, প্রথমেই তার নিউরোলজিক্যাল সিমটমস প্রকাশ পাবে, কঠিন কঠিন কথাবার্তা, ডেলিরিয়াম, তারপরে হ্যালোসিনেশন। এগুলো আমি সহজ করে বলি। ধরুন কারোর মুড ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, মানে তার মেজাজ খুব চড়ে যাচ্ছে, আবার হঠাৎ করে শান্ত হয়ে যাচ্ছে, চোখে ঘোলা দেখছে, হঠাৎ করে দেখছে ওখানে দড়ি কিন্তু সেটাকে সাপের মতো দেখা যাচ্ছে। এই যে নিউরোলজিক্যাল সিমটমসগুলো, এগুলো প্রথমে প্রকাশ পেতে থাকবে। এরপরে কি হয়? অত্যধিক পরিমাণে লালা নিঃসরণ, তারপরে বাতাস দেখেও ভয়, তারপরে আলোতে ভয়, ফটোফোবিয়া যেটাকে বলি। এরপরে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে পানি দেখে ভয়, সেটাকে আমরা বলি হাইড্রোফোবিয়া, বা যেটাকে আমরা আরও সুন্দরভাবে বাংলা করলে আসে জলাতঙ্ক। এবং কেন এটা হয়? সাধারণত এই ল্যারিঞ্জিয়াল মাসেল স্পাজম হয়। ল্যারিঞ্জিয়াল মাসেল স্পাজম হয় কখন? যখন কেউ ঢোক গিলতে যায়, তখন দেখা যায় পানি খাওয়ার সময় যেমন ঢোক গিলতে হয়, তখন যে ল্যারিঞ্জিয়াল মাসেলটা স্পাজম হচ্ছে, এই স্পাজম থেকে তীব্র ব্যথার অনুভূতি হয়। এজন্য মানুষ পানি দেখলেই ভয় পায়, যেখান থেকে এসেছে জলাতঙ্ক। তাহলে কুকুর কামড়ালে আপনি কি করবেন? আপনি হয়তো ভাবছেন ভ্যাকসিন নেবেন, ডাক্তারের কাছে যাবেন, তারপরে অনেক অনেক ওষুধ খাবেন, আপনার মৃত্যু ঝুঁকি এভাবে কমিয়ে ফেলবেন। কিন্তু আমি বলতে চাচ্ছি প্রথমেই আপনি কি করতে পারেন এবং যেটার মাধ্যমে আপনি 70% ঝুঁকি কমাতে পারেন। যে কোনো কুকুর কামড়ালে প্রথমেই আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে খুব ভালো সাবান দিয়ে, খুব ভালো সাবান বলতে বেশি ক্ষারযুক্ত সাবান, সেক্ষেত্রে কাপড় কাচা সাবান হতে পারে, বা সাধারণ যে সাবানগুলো সেটিও আপনি ব্যবহার করতে পারেন, বা যে কোনো ডিটারজেন্ট পাউডার বা এগুলো দিয়ে আপনি চলন্ত পানিতে 30 মিনিট ধরে খুব ভালো মতো ঘষে ঘষে ধুয়ে ফেলবেন। এবং এই ধুলে আপনার র্যাবিস ভাইরাস ছড়ানোর ঝুঁকি অনেকাংশে কমে গেল, এবং আমি প্রথম থেকেই বলেছি 70% কমে গেল। এবার আমি খুব সূক্ষ্মভাবে বা খুব হালকাভাবে ব্যাখ্যা করব কেন কমে গেল। আমরা জানি এই যে র্যাবিস ভাইরাস, এটা একটা আরএনএ ইনভেলপ ভাইরাস। আরএনএ ইনভেলপড কি? এই আরএনএ ভাইরাস বাইরে থেকে একটা প্রোটিনের লেয়ার দিয়ে আটকানো থাকে। এখন আমরা যখন খার দিচ্ছি বা ডিটারজেন্ট দিচ্ছি, যে ইনভেলপ ভাইরাসগুলো থাকে তারা সাধারণত এই সাবান বা ডিটারজেন্টে সংবেদনশীল, এবং যদি আপনার ওই ক্ষতর স্থানে এই র্যাবিস ভাইরাস থাকেও, সেক্ষেত্রে সাবান এবং ডিটারজেন্ট দিয়ে সে সংবেদনশীল, সে সাবান এবং ডিটারজেন্টের সাথে বিক্রিয়া করে নিষ্ক্রিয় হয়ে যাবে। এবার আমরা কথা বলবো র্যাবিস ভ্যাকসিন নিয়ে। ধরুন আপনি কুকুর পোষেন বা একটা বিড়াল পোষেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো সময় এদের কামড় খাবার একটা সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে কি আপনি আগে থেকে র্যাবিস ভ্যাকসিন নিতে পারবেন কি না প্রশ্ন জাগে। আচ্ছা, এক্ষেত্রে আপনি পারবেন, কিন্তু কিভাবে পারবেন, কত ডোজে পারবেন সেটা একটু পরে বলবো। আমরা ছিলাম সেই রাস্তায় কুকুর কামড়ানোর টপিকে। হ্যাঁ, হঠাৎ করে কামড়ালো, এরপরে আপনি বাড়িতে যেটা করা সম্ভব সেটা করলেন এবং হসপিটালে চলে গেলেন। এরপরে আপনাকে কয়টা ডোজ নিতে হবে বা কিভাবে নিতে হবে? র্যাবিস ভ্যাকসিনের কথা মনে পড়লে আমাদের মনে পড়ে সেই ভয়াবহ স্মৃতির কথা, সেটা হচ্ছে নাভির চারপাশে অনেকগুলো বেদনাদায়ক ইনজেকশন। কিন্তু এখন কিন্তু এরকম আর দেয়া হয় না নাভির চারপাশে, এই প্র্যাকটিস এখন উঠে গেছে বলা চলে। এখন কিন্তু র্যাবিস ভ্যাকসিন দিলে এত ব্যথা করে না, এখন দেয়া হয় সাধারণত ইন্ট্রামাসকুলার ডেল্টয়েড মাসেলে, আবার কিছু ক্ষেত্রে দেওয়া হয় হচ্ছে ইন্ট্রাডার্মালি দেওয়া হয় এখানে একটু স্কিনের একটু নিচের লেয়ারে, সহজ করে বলতে গেলে এখানে ব্যথা আরও কম হয় এবং ভ্যাকসিনের পরিমাণও আরও কম লাগে এবং অপচয় আরও কম হয়। তাহলে এবারে আমরা বলি, ওই যদি রাস্তা থেকে আপনাকে হঠাৎ করে কুকুর কামড়ায় তাহলে কয়টা নিতে হবে? সাধারণত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে 5 ডোজ নেবার কথা। সেক্ষেত্রে যেদিন আপনার কামড়ালো কুকুর বা যেদিন আপনি নেওয়া শুরু করলেন সেদিনকে আমরা 0 দিন হিসেবে গুনতে পারি। এরপরে 3য় দিনে, 7ম দিনে, 14তম দিনে এবং ওই প্রথম দিন থেকে 28তম দিনের মধ্যে এই 5টা ভ্যাকসিন নিতে হবে।
এবং ধরেন আমরা বলছিলাম যে আপনার বাড়িতে যেহেতু কুকুর বিড়াল আছে, সেক্ষেত্রে আপনি আগে থেকেই নিতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আপনাকে কয়টা ডোজ নিতে হবে? এই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র 2টা ডোজ নিতে হয়। এই 2টা ডোজ নিতে হয় সাধারণত প্রথম যে কোনো দিন আপনি নির্বাচন করলেন নেবার জন্য, এবং সেদিন থেকে 7ম দিনে আরেকটা ডোজ নিলেন। এখন আপনি চিন্তা করলেন, আপনি সাবধানতা অবলম্বন করে ডোজ নিয়েছেন যেন রেবিস আক্রান্ত না হন। এরপরে আপনার বাড়ির কুকুর আপনাকে কামড়ালো, সেক্ষেত্রে কি আপনাকে আর রেবিস ভ্যাকসিন নিতে হবে কি হবে না? প্রশ্ন জাগতেই পারে। হ্যাঁ, এই ক্ষেত্রেও আপনাকে কিন্তু রেবিস ভ্যাকসিন নিতে হবে। এক্ষেত্রে কিভাবে নিতে হয়? এক্ষেত্রে কিন্তু নতুন করে আর ওই 5টা ভ্যাকসিন নেবার দরকার নেই। এক্ষেত্রে আপনাকে মাত্র 2টা ভ্যাকসিন নিতেই হবে। সেটা হচ্ছে, যেদিন আপনি প্রথম ভ্যাকসিন নেবেন কামড়ানোর পরে, ওই দিন নিতে হবে একটা, এরপরে ওই দিন থেকে 3য় দিনে একটা নিতে হবে, মোট 2টা নিতে হবে। তার মানে এক্ষেত্রে আপনি সাবধানতাবশত আগে 2টা নিয়েছিলেন, পরে আবার 2টা নিলেই আপনার ভ্যাকসিন কমপ্লিট। এবারে আমি বলবো ভ্যাকসিনের দাম কত, ভ্যাকসিন কোথায় পাবেন, বা কিভাবে আপনি চাইলে ফ্রি ভ্যাকসিন পেতে পারেন। আচ্ছা, সাধারণত র্যাবিস ভ্যাকসিন যেগুলো আমাদের বাংলাদেশি মার্কেটে প্রচলিত আছে, এগুলোর দাম 500 টাকার আশেপাশে। আর এটি সাধারণত যে কোনো মার্কেটেই পাওয়া যায়। আর সরকারি হাসপাতালগুলোতে অনেক ক্ষেত্রেই সরকারিভাবে সাপ্লাই থাকে। এক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার নিকটস্থ যে উপজেলা হেলথ কমপ্লেক্স, সেখানে খোঁজ নিতে হবে। সেখানে কোনো কারণে যদি না থাকে, অনেক সময় থাকে না, তাহলে আপনাকে জেলা সদরে খোঁজ নিতে হবে। জেলা সদরেও কিছু ক্ষেত্রে থাকে না, যদি লিমিটেড সাপ্লাই থাকে, সেক্ষেত্রে আপনি সংক্রামক ব্যাধি হসপিটাল, এটা মহাখালীর কাছে, এটা 7তলা হসপিটাল নামেও পরিচিত, 7তলা বস্তির কাছে, ওখানে গেলে আপনি মোটামুটি ফ্রি পাবেন। তবে দেখা যায় যে আপনি ধরেন আপনার একদম গ্রাম থেকে অনেক ক্ষেত্রেই ওখানে গিয়ে ভ্যাকসিন দিতে যে খরচ হয়, তার থেকে হয়তো মার্কেট থেকে কিনে নিলেই আপনার জন্য সাশ্রয় হয়। এবারে একটা বিশেষ ঘটনার কথা বলি। ধরুন আপনার এরকম ঘটনার ক্রমে আপনি হসপিটালে গিয়ে উপস্থিত হলেন, ডক্টর এমনি ওষুধ দিয়ে আপনাকে এই 500 টাকার ভ্যাকসিনও আনতে বললো, সাথে বললো আরও একটা 1000 টাকার আরেকটা ভ্যাকসিন আনতে। তখন কিন্তু আপনার মনে অবিশ্বাস জন্ম নিতে পারে, কেন এই 1000 টাকা দামের আরেকটা ভ্যাকসিন ডক্টর দিতে বলছে। হ্যাঁ, এরকম দেয়া লাগতে পারে। যদি এমন হয় আপনাকে খুব তীব্রভাবে বা অনেক জায়গায় কুকুর কামড়ে দিয়েছে, সেক্ষেত্রে আমরা র্যাবিস ভ্যাকসিনের সাথে সাথে র্যাবিস ইমিউনোগ্লোবুলিনও দেওয়ার চিন্তা করি। কারণ হচ্ছে র্যাবিস ভ্যাকসিন কাজ শুরু করতে একটু সময় লাগায়। এই সময়টাতে আপনার ওই র্যাবিসের যে ভাইরাসটা, সেটা যেন নিষ্ক্রিয় হতে পারে, এই জন্য র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দরকার হয়। এই র্যাবিস ইমিউনোগ্লোবুলিন যেটা, এটাও বাজারে পাওয়া যায়, এটা সাধারণত 1000 টাকায় কিনতে পাওয়া যায়। মোটা দাগে কি শিখলাম আজ আমরা? শিখলাম কোন কোন প্রাণী কামড়ালে র্যাবিস ছড়ায়, কোন কোন প্রাণী কামড়ালে র্যাবিস ছড়ায় না, কোনটা কামড়ালে সবচেয়ে বেশি ছড়ায়। এটা আমরা জানি 95% ক্ষেত্রেই কুকুর দিয়ে ছড়ায় এটি। এরপরে আমি জানলাম ছড়ালে কিভাবে আপনি উপসর্গ দেখে টের পাবেন। এরপরে সবচেয়ে মূল্যবান বিষয় ছিল, সেটা হচ্ছে কুকুরে কামড়ানোর পরপর সাবান দিয়ে ভালোভাবে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে, এবং এভাবেই আপনি 70% ঝুঁকি কমাতে পারেন। এরপরে হসপিটালে গেলে বা ভ্যাকসিন নিতে হলে আপনাকে কি করতে হবে, কতগুলো ভ্যাকসিন নিতে হয়, ভ্যাকসিনের দাম কেমন, সব কিছুই আজকের ভিডিওতে আমরা জানলাম। তবে এই যে এত ঝামেলা, এত টাকা খরচ, এত কিছু, এই সব কিছু থেকে আপনি বাঁচতে পারেন যদি আপনি একটা কথা মনে রাখেন, কুকুর থেকে সাবধান।